বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আমরা স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের যে সিরিজটা শুরু করেছিলাম, গতদিন আমরা রিটেন ক্লাস 1 নিয়েছিলাম। এরই ধারাবাহিকতায় আমরা এমসিকিউ সিরিজটা শুরু করছি। তো এক্সাম 7 তারিখে আছে, আজকে 5 তারিখ। সম্ভবত যারা এমটিও পদের পরীক্ষা দিবেন তারা সবকিছু পাবেন না বা শেষ করতে পারবো না। তবে টিএও পদে যারা এক্সাম দিবেন তারা হয়তো সবকিছুই পাবেন। তবে এতটুকু বলা যায়, আমি যে স্টাইলে ম্যাথ করিয়ে থাকি বা যে প্যাটার্নে আমি আলহামদুলিল্লাহ ম্যাথ করাই, আহ, এখানে আমি স্ট্যান্ডার্ড ব্যাংক সিরিজ শুরু করেছি এর অর্থ এই না এটা শুধুমাত্র স্ট্যান্ডার্ড ব্যাংক কর্তৃক। এটা দেশের প্রেক্ষাপটে যতগুলো চাকরির পরীক্ষা হয় সবগুলোকেই বেস করে আর কি। যেমন আপনি এখান থেকে যদি ম্যাপ দেখেন দেখবেন যে এই ব্যাংক স্ট্যান্ডার্ড ব্যাংকে আসছে, আইএফআইসি ব্যাংকে আসছে, পূবালী ব্যাংকে আসছে, বিবিআইটি তে আসছে, বিসিএস এ আসছে। এবং আমি এখানে অবশ্যই স্মার্ট কনসেপ্ট গুলোই শেয়ার করবো আপনাদের সাথে, এতে কোনো সন্দেহ নাই। স্মার্ট এবং মাল্টিপল অ্যাপ্রোচ সাধারণত আমি দেখিয়ে থাকি, অর্থাৎ আমার চিন্তা থাকবে আপনাদের এক্সাম হল থিঙ্কিং স্টাইলটা কেমন হবে প্রশ্ন দেখার সাথে সাথে। ঠিক আছে, তো এটা আমরা শুরু করছি এমসিকিউ সিরিজটা। দেখা যাক কত থেকে করা যায়, আর আগামীকাল ইনশাল্লাহ আশা করছি যে আর একটা ক্লাস পাবেন। আচ্ছা, প্রথমে আমাদের এখানে এমসিকিউ তে যে টপিকটা আমরা কভার করব সেটা হচ্ছে আমাদের নাম্বার সিস্টেম। অত্যন্ত ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, অনেক প্রশ্ন আসছে এখান থেকে। প্রথম প্রশ্ন: in a two-digit number, if it is known that its digit exceeds its 10 digits by 2, and that the product of the given number and the sum of its digits is equal to 144, then the number is what? অর্থাৎ একটা দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা আমাদের আছে বা আচ্ছা, একটা মিনিট। জি, দুই অঙ্ক বিশিষ্ট একটা অঙ্ক আমাদের আছে। তো বলা আছে এটা যে এককের ঘরটা সেটা দশকের থেকে দুই বেশি। এবং খেয়াল করেন কি বলা আছে, সিম্পলি দ্য প্রোডাক্ট অফ দ্য গিভেন নাম্বার অ্যান্ড দ্য সাম অফ ইটস ডিজিটস ইজ ইকুয়াল টু 144। অর্থাৎ যে নাম্বারটা আছে সেটা এবং ওই নাম্বারের যে দুটা ডিজিট আছে তাদের গুণফলটা আলটিমেটলি 144। সো দেন দ্য নাম্বার ইজ হোয়াট? প্রথম কথা হচ্ছে এই টাইপের প্রশ্নগুলো আমরা কন্ডিশন স্যাটিসফাই করার চেষ্টা করব। তারা বলেই দিয়েছে এককের ঘরের যে অঙ্কটা আছে সেটা দশক থেকে দুই বেশি। তাহলে খেয়াল করেন, এইটা কন্ডিশন স্যাটিসফাই করে, কারণ আলটিমেটলি এককের ঘরে 6 এবং দশকের ঘরে 4। তাহলে দুই কিন্তু বেশি আছে। এটা থেকে বেশি আছে নাই, এটা বাদ দিতে পারলাম। এটাতে কত বেশি আছে? 4, তাহলে এটাও বাদ দিতে পারলাম। তাহলে আমার হাতে অপশন আছে দুইটা, কারণ খেয়াল করেন এখানেও কিন্তু একক ঘরের অঙ্কটা দশকের থেকে দুই বেশি আছে। তাহলে দুইটা কন্ডিশন আছে। এই দুইটা কন্ডিশন আমার হাতে যদি একটা অপশন থাকতো এবং নান অফ দিস না থাকতো তাহলে ওইটাকে পিক আপ করতাম। কিন্তু যেহেতু দুইটা অপশন আছে আমাকে সেকেন্ড কন্ডিশনে যেতে হবে। সেকেন্ড কন্ডিশনটা কি? বলা যে ওই সংখ্যাটা, অর্থাৎ এই যে সংখ্যাটা আছে সেটা এবং ওখানে যে দুইটা ডিজিট ছিল তাদের যোগফল, তাহলে 4 আর 2 যোগ করলে কত হয়? 6 হয়। এই দুটা গুণ করলে নাকি 144 হতে হবে। তাহলে দেখি, 24 এবং 6 এটা গুণ করলে ডেফিনেটলি 144 আসে। তাহলে কন্ডিশন যেহেতু ম্যাচ করছে, দ্যাট মিনস আওয়ার রিকোয়ার্ড নাম্বার ইজ 24। এইটা কেন না? খেয়াল করেন একটা নাম্বার যদি 46 হয় এবং এটা যে দুইটা ডিজিট 4 + 6, আলটিমেটলি দেখেন গুণফলটা 4,460। তাহলে কোশ্চেনে যে নাম্বার সম্পর্কে বলা হচ্ছে এটা ডেফিনেটলি আমাদের সেই নাম্বার নয়। আমাদের মূলত এটা আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। তো আশা করি এটা ক্লিয়ার। এই টাইপের নাম্বার সিস্টেমের কোশ্চেনের ক্ষেত্রে অপশন টেস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা যদি করতে পারেন তাহলে এখান থেকে সুবিধা হবে। তবে দেখেন এটা বেসিক ব্যাংক এবং স্ট্যান্ডার্ড ব্যাংক এমটিওতে এই প্রশ্ন এসেছিল। নেক্সট ওয়ান: on dividing a number by 357, we get 39 as remainder. On dividing the same number by 17, what will be the remainder? চমৎকার একটা প্রশ্ন, এবং এটা এই টাইপের প্রশ্ন পরীক্ষায় ব্যাংকিং প্রতিষ্ঠানে হুবহু আসে। এবং আমি দেখেছি এই টাইপের প্রশ্নগুলো সাধারণত অনেকে একটু ইকুয়েশন তৈরি করে যে এম ইজ ইকাল টু সাপোজ 357 ভাগ করছেন, ভাগফল আছে, হাতে অনেক কিছু। এত কিছু কেন করব? প্রথম কথা হচ্ছে একটা নাম্বারকে 357 ভাগ করলে সেখানে 39 রিমাইন্ডার থাকে। তো আপনি এমন কোন একটা নাম্বার ধরে নেন না যেটাকে 357 ভাগ করলে 39 রিমাইন্ডার থাকবে। এখন প্রশ্ন হবে এমন কোন নাম্বার ধরবো, তাই না? এটা প্রশ্ন আসতে পারে। সহজ কথা, 357 সাথে আপনি যদি 39 যোগ করে দেন কত আসে? 9 7 16, 396। তো এটা তো বোঝাই যায় যে 396 কে, অর্থাৎ যত দ্বারা তারা ভাগ করতে বলেছিল এবং যতটুকু রিমাইন্ডার আছে, আমি সাপোজ আপনাকে বলি যে একটা নাম্বারকে মনে করেন 5 দিয়ে ভাগ করলে 7 রিমাইন্ডার থাকে। এরকম একটা নাম্বার যদি আমি ধরতে বলি খুব কঠিন হবে? 5 দিয়ে ভাগ করলে 7 রিমাইন্ডার থাকার অর্থ কি? একটা নাম্বার যে কোনো ধরে নেন। সাপোজ একটা নাম্বার, বা একটু উল্টাই দিই তাহলে বুঝতে সুবিধা হবে। সাপোজ ধরেন একটা নাম্বারকে 7 দিয়ে ভাগ করলে 5 রিমাইন্ডার থাকে।
তো এরকম একটা নাম্বার ধরে নেন। কিভাবে দেখেন, 12কে আমরা যদি 7 দিয়ে ভাগ করি, তাহলে আলটিমেটলি সেখান থেকে কি 5 রিমাইন্ডার থাকতেছে না? এখন প্রশ্ন করবে, এই 12কে যদি 3 দিয়ে ভাগ করতাম কত রিমাইন্ডার থাকে? তাহলে 3 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার থাকে না, কন্ডিশন তো এরকম বলতো। তো একটা নাম্বারকে 357 দিয়ে ভাগ করলে 39 রিমাইন্ডার থাকে, সো নাম্বার শুড বি 396। কেন? কারণ আমরা জানি 396 কে আপনি যখনই 357 দিয়ে ভাগ করবেন, ডেফিনেটলি আমরা এখান থেকে 39 অবশ্যই রিমাইন্ডার পাবো। তাহলে এই যে কন্ডিশনটা আমরা বললাম, এটা সর্বদা সত্য, এটা সবকিছুর জন্যই সত্য আছে। ফাইন, সো দ্য নাম্বার ইজ 396। এখন প্রশ্নে বলা হচ্ছে এই 396 যেটা আছে, সেটাকে যদি 17 দিয়ে ভাগ করেন তাহলে কত রিমাইন্ডার থাকবে? তাহলে 17 দিয়ে ভাগ করার অর্থ হচ্ছে 34, সেখানে 56, 317 কত 51, তার মানে 5 থাকবে রিমাইন্ডার। সো ইফ ইউ ডিভাইড দ্য নাম্বার, দেন ইউ উইল গেট 5 অ্যাজ ইউর রিমাইন্ডার। এটা সব ক্ষেত্রে সত্য। আপনি এমন করতে পারতেন, নাম্বারটা 396 ধরে করেছেন, আপনি যদি অন্য কোনোটা ধরে করেন, ব্যাপার না যে 357-কে 2 গুণ করলে যতটুকু আসবে তার থেকে 39 বেশি, এরকম কোনো নাম্বার নিয়েও যদি করেন, বা 357-কে 3 দিয়ে গুণ করলে যতটুকু আসবে তার থেকে 39 বেশি, এরকম কোনো নাম্বারকে নিয়েও যদি আপনি করেন, এবং সেই নাম্বারকেও যদি আপনি 17 দিয়ে ভাগ করেন, ইউ উইল গেট রিমাইন্ডার অ্যাজ 5। এটা আপনি সব সময় পাবেন আর কি। ঠিক আছে? তো এই টাইপের প্রশ্নগুলো আপনি নাম্বার অ্যাজিউম করবেন, দ্যাট উইল বি ইজিয়ার টু সলভ। তাহলে এটা আমাদের কত আসলো? 5 আসলো। আশা করি এটাতে কোনো সমস্যা নাই। আচ্ছা, আগেই বলছি এখানে চমৎকার কিছু প্রশ্ন ইনশাল্লাহ আমরা পাবো, প্রথম কথা সেটা। এবং আমি আগেই বলে নিচ্ছি, আপনারা যারা ইউটিউবে ক্লাস দেখবেন, আহ, এখানে একটা ম্যাথে 3 থেকে 4-5টা অ্যাপ্রোচ করা সম্ভব, কোনো সন্দেহ নাই অনেক ক্ষেত্রেই। তবে আমি সাধারণত চেষ্টা করব, যেহেতু ক্লাসটা ইউটিউবে যাবে আর আপনাদের কোর্স অলমোস্ট শেষ, অলমোস্ট শেষ না, শেষই হয়ে গেছে এগুলো, সেক্ষেত্রে মানে সব থেকে বেস্ট ওয়েটা আমি এখানে দেখাবো। আমি একটা বা দুইটা সর্বোচ্চ অ্যাপ্রোচ দেখাবো, এর বেশি অ্যাপ্রোচ সাধারণত আমি এখানে আপাতত আর দেখাবো না, ক্লাস লেন্থ হয়ে যায়, যেহেতু পরীক্ষা আছে একদিন পরে। বেস্ট অ্যাপ্রোচটাই মূলত এখানে আমি আপনাদেরকে দেখাবো। So if a number is divisible by 102, then it is also divisible by which of the following number? আচ্ছা, মনে পড়ে আপনাদের যে আলোচনা করেছিলাম, ফ্যাক্টরস এর আলোচনা করেছিলাম, মাল্টিপলস এর আলোচনা করেছিলাম, করি নাই? ফ্যাক্টরস এবং মাল্টিপলস, এটা নাম্বার সিস্টেমে দেখবেন বড় আলোচনা আছে। তো সেখানকার কনসেপ্ট না, একটা নাম্বার, সে যে নাম্বারটাই হোক, সাপোজ ধরেন এটা সে আমাদের নাম্বার, এই নাম্বার যদি 102 দিয়ে ভাগ যায়, আই রিপিট, এই নাম্বারটা যদি 102 দিয়ে ভাগ যায়, তাহলে 102 এর যে ফ্যাক্টর গুলো আছে, সেই ফ্যাক্টর দ্বারাও অবশ্য এই নাম্বার ভাগ যাবে। আই আই রিপিট দ্য রুল, যদি এই নাম্বারটা 102 দিয়ে ভাগ যায়, যেটা দে হ্যাভ মেনশনড ইট, যদি এটা হয়, তাহলে 102 এর যে ফ্যাক্টর যারা আছে, অর্থাৎ 102-কে যারা যারা দিয়ে ভাগ করা যায়, 102-কে যা যা দিয়ে ভাগ করা যায়, ঠিক তাদের দ্বারাও অবশ্যই এই নাম্বারটা ভাগ যাবে। সাপোজ আমি যদি বলি, যে মনে করেন একটা নাম্বার 36, তো 36 যদি 12 দিয়ে ভাগ যায়, তাহলে 12 যে ফ্যাক্টর গুলো আছে, আর ওর ফ্যাক্টর গুলো কি কি? 1, 2, 3, 4, 6। তো এইগুলো দ্বারা অবশ্যই কি হবে বলতো, এবং 12 হিসাব যাবে। তো এগুলো দ্বারা অবশ্যই কি 36 ভাগ যাবে। তাহলে খেয়াল করতে হবে এখানে কনসেপ্ট একটা, যে উম, ওই নাম্বারটা যদি 102 দিয়ে ভাগ যায়, তাহলে 102 এর যে ফ্যাক্টর আছে তাদের দ্বারা ওই নাম্বারটা ভাগ যাবে। এখন কোশ্চেন করা হয়েছে যে হুইচ অফ দ্য ফলোইং নাম্বার দ্বারা এটা ভাগ ভাগ যাবে। তো 2 102 এর একটা ফ্যাক্টর, তো এটা দ্বারা অবশ্যই ভাগ যাবে। 3 ইজ অলসো আ ফ্যাক্টর অফ 102, 102 কে কিন্তু 3 দিয়েও ভাগ করতে পারি। কিভাবে চেক করতে পারবেন? আবার এভাবে তো দেখা যায় 2 আর 1 কত? 3, ডিজিট সাম কত? 3। তাহলে এটা ডিজিট সাম যেহেতু 3, তাহলে 3 দিয়ে তো ভাগ যাচ্ছে। আবার 17 দিয়েও ভাগ যায়, কেন? কারণ 6 17 102। তাহলে এই all of these are factors of 102, as they are factors of 102, so definitely this number is also divisible by 2 3 4, so option should be D number. এবং এতটুকু বলি, যারা ফ্যাক্টর এবং মাল্টিপলের কনসেপ্টটা দেখতে চান ইউটিউব থেকে, তারা আমি সম্ভবত এটা ডিবিএল এর যে ফ্রি সিরিজটা নিয়েছিলাম, সেখানে হিউজ আলোচনা করেছি ফ্যাক্টরস আর মাল্টিপলস। বলেছিলাম যে মাল্টিপল ইজ আনলিমিটেড, মাল্টিপল কি হয়? আনলিমিটেড হয়, ফ্যাক্টর কি হয়? লিমিটেড হয়। অনেক বড় একটা আলোচনা আমরা ডিবিএল সেশনে সম্ভবত করেছিলাম, দেখে নেবেন, তাহলে ম্যাথ স্মার্টলি করার জন্য কাজে লাগবে ইনশাআল্লাহ। ওকে, if the product of three different positive integers is 6, then 2 is the sum of the integers is what? খেয়াল করেন, প্রথম কথা হচ্ছে এই টাইপের ম্যাথগুলোকে এক্স ধরতে যাবেন না, তাহলে এটা জটিল হবে। এটা মেন্টালি করার জন্য আপনাকে এক্সামিনার দিয়েছে, আপনি এটা কতটা দ্রুত মেন্টালি করতে পারেন। প্রথম কথা হচ্ছে এটা পজিটিভ ইন্টিজার আছে, 3টা পজিটিভ ইন্টিজারের প্রোডাক্ট আছে হচ্ছে আমাদের 6। এবার 3টা পজিটিভ ইন্টিজার নেবেন, প্রোডাক্ট 6 হতে হবে, প্রোডাক্টটাও খুব বেশি না, তাহলে এই নাম্বারটা এরকম হওয়া উচিত না?
এক, দুই, তিন। এখন প্রশ্ন করতে পারেন যে একের থেকে কম নিব না কেন? তারা বলে দিয়েছে এটা ইন্টিজার, একদম কি পূর্ণ সংখ্যা হইতে হবে। তো এরকম পূর্ণ সংখ্যা তিনটা নিয়ে আলটিমেটলি প্রোডাক্ট কত? সিক্স আসতেছে। বা আপনি যদি সিক্স কে স্প্লিটও করে ফেলেন, তাহলে সিক্স কে আমরা তিনটা সংখ্যার গুণফল আকারে এভাবে স্প্লিট করতে পারি লজিক্যালি। এখন তারা জানতে চেয়েছে এই যে তিনটাকে স্প্লিট করলেন, এই তিনটার যোগফলের দ্বিগুণ কত? সো দ্বিগুণ শুড বি 12। সো দ্যাট মিন্স এটা আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। ওকে, আলহামদুলিল্লাহ। নেক্সট ওয়ান, ফাইন্ড দ্য, এখানে, আচ্ছা ঠিক আছে, কি একটা অবস্থা বলুন তো, এখানে ঠিক রেখে দিয়েছে। আচ্ছা যাক, এটা উত্তর না মনে হয়, আমরা করার পর দেখবো, মাত্র এটা ঠিক লাগলো। আচ্ছা রেকর্ড, হয়তো রেকর্ড না হলে তো যারা ইউটিউবে দেখবেন তারা একটু সমস্যা। আচ্ছা ঠিক আছে, হচ্ছে। দেখেন, find the largest number of apples not exceeding 1000 which can be equally divided among 6, 15, 20, 24 boys. আচ্ছা প্রথম কথা হচ্ছে, এখানেও সেই মাল্টিপলের কনসেপ্ট চলে আসবে। এখানেও কি মাল্টিপলের কনসেপ্ট অবশ্যই আসবে। এখানে দেখেন যে ফাইন্ড দ্য লার্জেস্ট নাম্বার অফ অ্যাপেলস নট এক্সিডিং 1000, অর্থাৎ 1000-এর, আহ 1000কে অতিক্রম করবে না এরকম কতগুলো আপেল সম্ভব। এরকম কতগুলো আপেল সম্ভব, যেখানে আপনি কি করবেন, ইকুয়ালি ডিভাইড করবেন এমন এই 6, 15, 20 and 24 বয়েজ। তো আমরা এখানে সবার প্রথমে কি দেখবো? আমরা সবার প্রথমে দেখবো যে এই যে 6, 15, 20, 24, এটার এলসিএমটা কত। কারণ এদের যে এলসিএম হবে, অর্থাৎ লিস্ট কমন মাল্টিপল যেটা হবে, সেটাই সর্বনিম্ন সংখ্যক আপেল দ্যাট ক্যান বি ইকুয়ালি ডিভাইডেড অ্যামং 6, 15, 20 and 24 বয়েজ। আই রিপিট, দ্য এলসিএম অফ 6, 15, 20, 24 ইজ দ্য নাম্বার অফ ইকুয়ালি ডিভাইডেড, এবং সেটা লিস্ট একটা নাম্বার। আপনাদের আলোচনা করছিলাম না, এটাকে কেন আমরা লিস্ট কমন মাল্টিপল বলি? লিস্ট কমন মাল্টিপল কখনো কি মাথার মধ্যে আসছে এটাকে কেন লিস্ট কমন মাল্টিপল বলি? এটা এল, এটা টি, এটা বি। কেন এটাকে হাইস্ট কমন মাল্টিপল বলি না, তাই না? বলি না? কেন এটাকে আপনি লিস্ট করলেন? সব থেকে মানে ক্ষুদ্র মাল্টিপল আপনাকে কেন খুঁজতে হচ্ছে? কেন আপনাকে সব থেকে হাইস্ট মাল্টিপল আমি বলছি না? আবার আপনার গসাগু কি বলেন? এইচসিএফ, ইউরোপিয়ান কান্ট্রিতে এটাকে জিসিএফ বলে। হাইয়েস্ট কমন মাল্টিপল বলছি, কেন কখনো মাথায় আসে না যে এলসিএফ কখনো বলি না কেন, লোয়েস্ট কমন মাল্টিপল ফ্যাক্টর কখনো কেন বলি না? তো এইটা মূলত ডিবিবল সেশনে আলোচনা করে আসছে, ওখান থেকে একটু দেখে নিয়েন। প্রথম কথা হচ্ছে, শর্টে বলে দিই, আপনারা তো জানেন যারা আছেন, হাইয়েস্ট কমন মাল্টিপল ইটস কোয়াইট ইম্পসিবল টু ফাইন্ড আউট। নেভার এভার ইউ ক্যান ফাইন্ড আউট দ্য হাইয়েস্ট কমন মাল্টিপল। ম্যাথে আপনি কোনোদিনও হাইয়েস্ট কমন মাল্টিপল খুঁজে বের করতে পারবেন না, বিকজ নাম্বার অফ মাল্টিপল ইজ অ্যাবসোলুটলি ইনফিনিটিভ। মাল্টিপল কি থাকে? ইনফিনিট সংখ্যক থাকে। এই জন্য আপনাকে সারা জীবন লিস্ট কমন মাল্টিপল খুঁজে বের করতে হয়, যে এককটা মিলিত হয়েছে কোন জায়গায়, সেটাই তো লিস্ট কমন মাল্টিপল। সব থেকে ক্ষুদ্র কমন পার্ট কোনটা আছে? তো এটা আলোচনা করা আছে ওখানে সুন্দর করে, যেটা আপনাদের একটা বেসিক জিনিসের জন্য জরুরি। ওখান থেকে দেখে নিন, আপাতত এদিকে নিয়ে যাচ্ছি না। তো তাহলে আমরা কি করব? আমরা যা বলছে 6, 15, 20, 24 এর এলসিএম বের করবো। সহজে কিভাবে করা যায় আমরা দেখব। এই যে 6, 15, 20, 24, এটা কয়েকভাবে আপনি লসাগু বের করতে পারেন। আপনারা যে ইউক্লিড ভাবে করতে পারেন সেটাও করতে পারেন, অথবা আমরা এখানে সব থেকে বড় যেটা আছে সেটাকে ছোটগুলোকে ভাগ করে দেখবো যে নিঃশেষে বিভাজ্য হয় কিনা। তো দেখেন 6, 15, 20, এটা দ্বারা 24কে ভাগ করা যায় না সবগুলো দিয়ে, শুধু 6 দিয়ে যাচ্ছে, হচ্ছে না। তাহলে 48, মানে এর পরের মাল্টিপল নেবো কত? 48। 48 দিয়ে দেখেন সবাইকে ভাগ করা যাচ্ছে না। তারপরে মাল্টিপল কত? 72। 72 দিয়েও যাচ্ছে না। 96 যাবে না। 120, হ্যাঁ 120 দিয়ে দেখেন 6 দিয়েও যায়, 15 দিয়েও যায়, 20 দিয়েও যায়, 24ও যায়। তার মানে হেয়ার এলসিএম ইজ 120। আলহামদুলিল্লাহ, লসগু কত? লসগু হচ্ছে 120। তার মানে সর্বনিম্ন 120টা আম যদি আপনি নেন, সেটা আপনি কি করতে পারবেন? এই 6, 5, 15, 20, 24 বয়সের মধ্যে একদম ইকুয়ালি ভাগ করে দিতে পারবেন। তো এখন জানতে চাইছে যে এই যে ভাগটা করবেন, যদি আপনার হাতে 1000 আম থাকে, তার মধ্যে সর্বোচ্চ কত সংখ্যক আম আপনি এই ক্যাটাগরিতে ফেলতে পারবেন। তো দেখা যাচ্ছে 120 × 8 যদি দিই, 800, 960, অর্থাৎ দেখা যায় 960টা আম আপনি এভাবে, মানে 1000 আম আপনাকে আমি দিয়েছিলাম, অ্যামং দেম 960 আম ইউ ক্যান ইকুয়ালি ডিভাইডেড অ্যামং দিস বয়েজ। কারণ 120 হচ্ছে সর্বনিম্ন সংখ্যক ছিল। তো 120-এর যতগুলো মাল্টিপলই যাক, অর্থাৎ এটা কত, 240টা ভাগ করা যেত, 360টা ভাগ করা যেত, 400
80টা ভাগ করা যেত, এরপরে 600টা ভাগ করা যেত, 720টা করা যেত, এরপরে হচ্ছে 840টা করা যেত, 960টা করা যেত, 1080 করা যেত। না, 1080 করা যেত না, কারণ কি, আপনার হাতে আম তো আছে 1000টা, 1080 কেমনে করবেন? দে হ্যাভ মেনশনড ইট দ্যাট অ্যাপেলস নট এক্সিডিং 1000। তাহলে সর্বোচ্চ 960টা আম আপনি এদের মধ্যে এভাবে ভাগ করে দিতে পারবেন। তাহলে ম্যাথের কনসেপ্ট হচ্ছে, প্রথমে আমরা লিস্ট কমন মাল্টিপল খুঁজে বের করব, ঠিক সর্বনিম্ন কত সংখ্যক ভাগ করা যাবে ভাবে, অ্যান্ড দেন উই উইল মাল্টিপ্লাই ইট, যে 1000 মধ্যে কতগুলো। আশা করি এটা নিয়ে কোনো সমস্যা নাই। নেক্সট কোশ্চেন দেখেন, অনেকবার আসছে, বলা আছে, if the value of x and y in the fraction x z by y are both tripled, how does the value of the fraction change? প্রথম কথা হচ্ছে, if you know the concept of that math, you have required just 1 second, and 1 second is just about to mark up the correct answer. আপনি যদি কনসেপ্টটা জানেন, এটা 1 সেকেন্ডের কাহিনী। বলা আছে যে এখানে এক্স অ্যান্ড ওয়াই দুটাই ট্রিপল করা হয়েছে। এখন উই জাস্ট নিড টু নো হোয়াট ইজ দ্য লোকেশন অফ এক্স অ্যান্ড ওয়াই। এক্স আমাদের ডিনোমিনেটর আছে, আচ্ছা খেয়াল করি, এক্স আমাদের ডিনোমিনেটর, আচ্ছা একটু খারাপই লাগছে সবটা। এক্স আমাদের ডিনোমিনেটর আছে এবং ওয়াই আমাদের কি বলেন তো, এটা এখন উল্টাপাল্টা করছি। এক্স আমাদের নিউমারেটর আছে আর ওয়াই আমাদের ডিনোমিনেটর আছে, অর্থাৎ এক্স লবে এবং ওয়াই হচ্ছে হরে আছে। যখন আপনি এক্স লবে আছে ওইটাকেও 3 গুণ করছেন এবং ওয়াই যখন হরে আছে ওইটাকেও 3 গুণ করছেন, দ্যাট মিনস ইউ হ্যাভ জাস্ট মাল্টিপ্লাইড দ্য নিউমেরেটর অ্যান্ড ডিনোমিনেটর ইন আ সেম এক্সটেন্ট। আপনি সেম পরিমাণে যখনই লব এবং হরকে গুণ করবেন, দ্য রেশিও উইল বি সেম অ্যাজ বিফোর। আগেও যা ছিল এখনো তাই থাকবে। তো আমরা যদি এখানে আলোচনা করি, এক্স কে যদি 3 গুণ করেন, দ্যাট উইল বি 3x, অ্যান্ড জেড তো জেড এর মতো থাকলো। আচ্ছা খেয়াল করি, এটা কিন্তু গুণ, হ্যাঁ এটা হচ্ছে গুণ চিহ্ন। আর ওয়াই কে যদি 3 গুণ করেন, তার মানে এখানে আলটিমেটলি 3y। সো এটা ক্যান্সেল আউট করলে দ্য চেঞ্জ ইজ এক্সেপ্ট বাই ওয়াই, অ্যান্ড ডেফিনেটলি এটা আগের জিনিসের ব্যাক থাকে। তাহলে আমরা বলবো রিমেইনস দ্য সেম। তাহলে কিন্তু কনসেপ্টটা কি? কনসেপ্ট হচ্ছে যে আপনি লব এবং হরকে সেম পরিমাণে বৃদ্ধি করলে এই রেশিওটা আগেও যা ছিল এখনো তাই থাকবে। সো নেক্সট কোশ্চেন, আলহামদুলিল্লাহ, if the product of two numbers is 102 and their sum is 23, and what is the highest number? এই টাইপের প্রশ্ন আমি আপনাদের আগে অনেকবার করিয়েছি। আমরা জাস্ট অপশনের চিন্তা ভাবনা করবো এবং প্র্যাকটিক্যাল একটা ধারণা নেব, এক্স ওয়াই জেড এর মধ্যে যাব না। দে হ্যাভ মেনশনড আস দ্য প্রোডাক্ট অফ টু নাম্বারস ইজ 102। আপনি দুই ভাবে করতে পারেন এটা। প্রথম কথা, 102 আমি যদি অ্যাপ্রোচ 1 চিন্তা করি, প্রথম কথা হচ্ছে এই যে 102 যেটা আছে, যেহেতু দুইটা নাম্বারের প্রোডাক্ট, তাহলে এই নাম্বারটা অবশ্যই, মানে দুইটা নাম্বারের একটা অপশনে দেওয়া আছে, দুইটা নাম্বারের একটা কি অপশনে দেওয়া আছে না, অপশনের নাম্বার দ্বারা অবশ্যই এটা নিঃশেষে বিভাজ্য হবে। বুঝলেন আমার কথা? সাপোজ মনে করেন দুইটা নাম্বারের প্রোডাক্ট হচ্ছে 30, অপশন একটা নাম্বার আমাদের দেওয়া আছে, যে কোনো একটা নাম্বার, তা আমি কি বলতে পারবো ওই নাম্বার দ্বারা এটা নিঃশেষে বিভাজ্য যাবে? যাবে অবশ্যই। সো আমরা এই কনসেপ্ট ইউজ করব যে অপশনে যা আছে তা দ্বারা অবশ্যই দ্যাটস ক্যান বি ডিভাইডেড, একদম উইদাউট এনি রিমাইন্ডার। তাহলে আমরা খেয়াল করব, 102কে কি 6 দিয়ে ভাগ করা যায়? যায়। এটা রেখে দেন, যেহেতু তারা হাইয়েস্ট নাম্বার চেয়েছে, এখন 102কে 6 দিয়ে ভাগ করলে যেটা আসবে ওইটা কিন্তু হাইয়েস্ট নাম্বার হয়ে যাবে। হুম। তো যেহেতু এটা হাইয়েস্ট নাম্বার চেয়েছে, এটা তো হাইয়েস্ট নাম্বার না, এটা লোয়েস্ট নাম্বার হতে পারে। 102কে 6 দিয়ে ভাগ করলে তো অনেক বড় নাম্বার পাবেন, যেটা পাবেন ওইটাই কিন্তু হাইয়েস্ট। তো অপশন থেকে এটা নিচ্ছে না। 16, 102কে ভাগ করা যায়? যায় না। 18 ভাগ করা যায়? যায় না। 17 দিয়ে ভাগ করা যায়? ডেফিনেটলি যায়। 17 দিয়ে ভাগ করলে রেজাল্ট ইস কত বলেন তো? 6। তারা কিন্তু চাইছে হাইস্ট নাম্বার কোনটা, তাহলে হাইস্ট নাম্বারটা আসলে কত বলেন তো? 17 আসে। এবং শুধু সেটা না, হাইস্ট নাম্বার যদি 17 হয়, আর একটা নাম্বার যদি 6 হয়, একটা হচ্ছে 17 আর একটা যদি 6 হয়, এই দুইটা নাম্বারের সাম কত? দেখেন 17 যোগ 6 অর্থাৎ 23 হচ্ছে দুইটা নাম্বারের সাম। এটা কিন্তু তারা কিন্তু বলে দিচ্ছিল। তার মানে এটা ঠিকঠাক আছে, অর্থাৎ আমাদের হাইয়েস্ট নাম্বার হচ্ছে 17। এবং এখানেও কিন্তু জাস্ট মাল্টিপলের কনসেপ্ট বা ফ্যাক্টরের কনসেপ্টটা চলে আসবে। তো এই নাম্বার সিস্টেমের ক্ষেত্রে এই ম্যাথগুলো স্মার্টলি করতে হলে দ্য কনসেপ্ট অফ ফ্যাক্টরস অ্যান্ড মাল্টিপলস ইজ ম্যান্ডেটরি। হ্যাঁ, আচ্ছা আলহামদুলিল্লাহ, আরেকটা কিভাবে চিন্তা করা যায়, আরেকটা ডিফারেন্ট কোনো কিছু না। এই যে 102 আছে, এটা কি এবি আকার আছে তাই না, প্রোডাক্ট আকার আছে। তো দুইটা নাম্বারের প্রোডাক্ট 102কে আমরা স্প্লিট করব, এমন ভাবে স্প্লিট করব যেন দুইটা নাম্বারের সাম 23 থাকে, এরকম নিতে পারি। আপনি তো এটা চাইলে 51 গুণিত 2ও নিতে পারেন। তো এই দুটাকে সাম করলে কি 23 হয়? না। আমরা মূলত এখানে এমন পেয়ারটা চুজ করব যে যে যেটা আমার কোশ্চেনের কন্ডিশনের সাথে ম্যাচ আপ করে। তাহলে খেয়াল করেন, আমরা যদি 17 গুণিত 6 নিই, এই দুটার গুণফল 102, ফাইন।
এই দুটার গুণফল 102, ফাইন। বাট উই উইল চুজ দিস। কেন? কারণ আমরা জানি 17 + 6 করলে সেটা 23 আসে। আর এখানে যে নাম্বার সম্পর্কে তারা বলছে সেখানেও দুটাকে যোগ করলে 123 আসে। সো আমার নাম্বার শুড বি 17 ইজ আওয়ার রিকোয়ার্ড অ্যান্সার। তো সবথেকে বড় নাম্বারটা এইটা 17, আর ছোট নাম্বারটা কত? 6। আশা করি সমস্যা নাই। আলহামদুলিল্লাহ, একটু ফাস্ট করছি, হ্যাঁ। কোশ্চেন নাম্বার 8. The sum of three consecutive even numbers is 42 and the sum of three consecutive odd numbers is 51. Find the ratio of the lowest even odd number, the lowest even and odd numbers, অর্থাৎ lowest even এবং lowest odd number এর রেশিও আছে। চমৎকার একটা প্রশ্ন। আমার মনে হয় যে এই টাইপের প্রশ্ন বারবার আসা উচিত। কারণ এবং আপনি যদি এই নাম্বারটা ব্যাচে থাকার পরও না পারেন এবং স্মার্টলি না পারেন, তাহলে আমি বলবো আবার প্রোগ্রেশনের চ্যাপ্টার বারবার দেখে আসেন। প্রোগ্রেশনের চ্যাপ্টার বারবার দেখে আসেন। প্রথম কথা, এটা এক্স ওয়াই জেড ধরে করার জন্য এক্সামিনার আপনাকে দেয়নি। দ্য সাম অফ থ্রি কনজিকিউটিভ ইভেন নাম্বারস ইজ 42। এখানে দেখেন এটা কনজিকিউটিভ নাম্বার বলা আছে, এবং আই হ্যাভ অলরেডি মেনশনড ইট ইন মাল্টিপল টাইমস দ্যাট কনজিকিউটিভ নাম্বার সিন ইজ মানে অলওয়েজ ইন অ্যারিথমেটিক প্রোগ্রেশন। কনজিকিউটিভ নাম্বার, সেটা হোক অড কনজিকিউটিভ নাম্বার, হোক ইভেন কনজিকিউটিভ নাম্বার, বা সেটা 1 2 3 4 5 6 7 এরকম হোক না কেন, সবসময় কি থাকে? অ্যারিথমেটিক প্রোগ্রেশনে থাকে। এবং আমি কিন্তু বলেছিলাম যে ইন অ্যারিথমেটিক প্রোগ্রেশন, আই রিপিট, ইন অ্যারিথমেটিক প্রোগ্রেশন, গ্যাপ ইজ অলওয়েজ সেম। একটু লিখে দিচ্ছি, তারা একটু দেখবেন। অ্যান্ড অ্যাভারেজ ইজ মিডিল মোস্ট ভ্যালু। লিখে নিন যদি না মনে থাকে। এই যে এত কথাবার্তা লিখলাম, কষ্ট করে করে লিখলাম, এটা আসলে কি? এটা হচ্ছে একটা সুন্দর কনসেপ্ট। সুন্দর কনসেপ্টটা কি আমি একটু দেখাই, দেখেন। প্রথমে যদি বলি, এই যে 42, 42 কি আছে? সাম অফ থ্রি কনজিকিউটিভ ইভেন নাম্বারস ইজ 42। খেয়াল করেন, এই যে 42, সেটা তিনটা নাম্বারে কি বলেন তো যোগফল না? তিনটা জোড় নাম্বারের যোগফল, জোড় নাম্বারের ইভেন নাম্বারের যোগফল। তাহলে এটার অ্যাভারেজটা কি বলতে হবে? 3 × 14 কত? 42। এখন আপনার তো মনে থাকা উচিত যে অ্যারিথমেটিক প্রোগ্রেশনে যে নাম্বারটা থাকে তার অ্যাভারেজটা আসলে মিডিল মোস্ট ভ্যালু বা একদম মাঝের মানটা হয়, তাই না? মিডিল মোস্ট ভ্যালুটাই হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশনের অ্যাভারেজ। তাহলে মিডিল মোস্ট ভ্যালু যদি 14 হয়, তার আগের ভ্যালুটা কত হবে? যেহেতু ইভেন নাম্বার 12, আর তার আগের ভ্যালুটা কত হবে? 16। তাহলে কি এই জায়গা থেকে আমি নাম্বার তিনটা ফাইন্ড আউট করে ফেলতে পারলাম না? ডেফিনেটলি পারলাম। এরপরে আবার খেয়াল করেন, 51 দিয়েছে। 51 কি? থ্রি কনজিকিউটিভ অড নাম্বারের সাম। তো এখানেও যেহেতু কনজিকিউটিভ নাম্বার, এরাও অ্যারিথমেটিক প্রোগ্রেশন আছে। আর আমরা জানি অ্যারিথমেটিক প্রোগ্রেশনের যে মিডল মোস্ট ভ্যালু থাকে সেটা আসলে অ্যাভারেজ হয়ে থাকে। তাহলে মিডল মোস্ট ভ্যালুটা কত বলেন তো? 17। তাহলে যেহেতু কনজিকিউটিভ অড নাম্বার, আগের নাম্বারটা কত? ডেফিনেটলি 15। আর তার পরের নাম্বারটা কত? ডেফিনেটলি কত বলেন তো? 19। এখন তারা আপনার কাছে জানতে চাচ্ছে যে এই যে 15 আছে এখানে, আর এই যে 12 আছে, অর্থাৎ সব থেকে কম অড নাম্বার এবং গড ইভেন নাম্বার, তাদের রেশিওটা কত? তাহলে 12:15, তিনটে ক্যান্সেল আউট করলে 4, তিনটে ক্যান্সেল আউট করলে 5। সো আওয়ার রিকোয়ার্ড রেশিও ইজ 4:5। এখন একটা জিনিস খেয়াল করেন, এটা করতে কি খুব বেশি সময় লাগবে? এটা যদি আপনি কনসেপ্টটা বুঝেন, আমি আরেকবার দেখাই, এবং এই মিডল মোস্ট ভ্যালু আমি কিন্তু ওখানে আলোচনা করছি, তারপরও একটু দেখাচ্ছে এখানে কাহিনীটা দেখেন। সহজ কথা, তারা আমাকে বলেছিল তিনটা কনজিকিউটিভ ইভেন নাম্বারের কি বলা আছে? সাম 42। তো সাম 42 হওয়ার মানে 3 দিয়ে ভাগ করলে 14, এটা আমাদের মিডিল মোস্ট ভ্যালু। তাহলে আগের ভ্যালু 12, তারপরের ভ্যালু অবশ্যই 16। 51 যেটা আছে সেটাও কনজিকিউটিভ অড নাম্বার। আমি জানি মাঝের মানটা তাদের গড়ের সমান, তাহলে গড়টা কত? 17। তাহলে আগের ভ্যালু কত? 15, তারপরের ভ্যালু অবশ্যই 19। তো আমার তো পরেরগুলো বের করাও লাগবে না, আমার শুধু দরকার কি? আমার শুধু দরকার হচ্ছে আগের দুইটা ভ্যালু, অর্থাৎ 17 থেকে 15 এবং 14 থেকে 12। তাহলে এই দুটা রেশিও যদি খেয়াল করেন, 12:15, তাহলে 3 থেকে ক্যান্সেল করে 4:5। এইটাই না? এই ছাড়া তো আর কিছু না। এখন এটাকে মনে করেন এক্স ওয়াই জোট ধরে বিভিন্ন বইতে টইতে অনেক বড় করবে। আমি একটা জিনিস দেখে শেষ করে দিচ্ছি, যারা ইউটিউব দেখবেন তাদের জন্য। যে মনে করেন আমাদের তিনটা নাম্বার 2 4 6। এখন এটা তো আপনার কনজিকিউটিভ নাম্বার, তাই না? এবং তারা কি গ্যাপ যেহেতু সেম, কি 2 থেকে 4, 4 থেকে 6, তাহলে অ্যারিথমেটিক প্রোগ্রেশন আছে না?
তো আমি যদি এখান থেকে আপনাকে গড় বের করতে বলতাম, তাহলে আপনাকে হয়তো গড় করতেন কি 6+4+2 ডিভাইডেড বাই 3, আর 6 4 10, 10 কত 12, 12কে 3 ভাগ করলে কত 4। তো এই যে 4 আপনি বের করলেন, সেটাকে দেখি কোথায় আছে দেখেন তো, মাঝে আছে না? কেন মাঝে আছে? এটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন হওয়ার কারণে, যখনই অ্যারিথমেটিক প্রোগ্রেশন আকারে থাকবে, তখন এই গড়টা মূলত তাদের মাঝে থাকে, অর্থাৎ তাদের যে মিডিল মোস্ট ভ্যালু হয় সেটা আসলে মাঝের মানটা, অর্থাৎ মাঝের সংখ্যাটা সবসময় গড় হয়। যেমন দেখেন, 3টা নাম্বার যদি থাকে 1 2 3, তাহলে আমি এখানে দেখে বলে দিতে পারবো এই নাম্বারের গড় হবে কত, 2। যদি আমাদের এরকম নাম্বার থাকে এরকম, তাহলে দেখে বলে দিতে পারবো গড় হবে কত, 3। আমার যদি এরকম থাকে যে 6 থাকলো, তারপর মনে করেন এখান থেকে 8 থাকলো, তারপর কত 10 থাকবে। তো অ্যারিথমেটিক প্রোগ্রেশন আছে, দেখে বলে দিতে পারবো গড় কত, 8, অর্থাৎ মাঝের ভ্যালুটা আমাদের 8 হবে। তাহলে যেহেতু আমি গ্যাপটা জানি 2 করে, আগের ভ্যালু বলতে পারবো, পরের ভ্যালু বলতে পারবো। তো এই টাইপের অনেক কথাবার্তা আমি শিখিয়েছি। আশা করি এটাতে আপনাদের কোনো সমস্যা হওয়ার মতে নাই, থাকার কথা না, থাকলে কিন্তু আমার বিপদ। কারণ হচ্ছে যে আপনাদের শিখিয়েছি তো অনেক। A number consists of two digits whose sum is 10. If 18 is subtracted from the number, digits are reversed. The number is 1. অনেকভাবে করা যায়। আমি যদি অ্যাপ্রোচ 1 করি, প্রথম কথা হচ্ছে এই টাইপের ম্যাথগুলোই আপনারা কন্ডিশন দেখবেন। প্রথম কন্ডিশন হচ্ছে যে কনসিস্ট অফ টু ডিজিটস এবং দুইটা ডিজিটের সাম হচ্ছে 10। তা দেখেন 6 4 10, 4 6 10, 5 10, 10 7 3 10। অর্থাৎ প্রথম কন্ডিশন দিয়ে আই ক্যান নট রিমুভ আ সিঙ্গেল অপশন, আমি একটা অপশনও বের করতে পারি না। তাহলে আমাকে সেকেন্ড কন্ডিশনে যেতে হবে, কি ইফ 18 ইজ সাবট্রাক্টেড ফ্রম দ্য নাম্বার, ডিজিটস আর রিভার্সড। যদি 18 ওই নাম্বার থেকে বিয়োগ করে, ডিজিট কি হয়ে যাবে, রিভার্সড হবে। ডিজিট রিভার্স মানে কি, যদি 31 থাকে, ওটা কি হয়ে যাবে, 13 হয়ে যাবে, এরকম। তো দেখেন 55 থেকে 18 বাদ দিলে কোনোদিনও সেটা মানে আসবে না ভাবে। 55 থেকে কি 55 থাকবে আবার, মানে 55 থাকবে না, সরি, মানে ডিজিট রিভার্স হবে না আর কি। 73 থেকে যদি 18 বিয়োগ করেন, 37 আসতে হবে, আসবে? আসবে না তো। 46কে যদি খেয়াল করেন আর 64কে যদি খেয়াল করেন, এখানে একটা সুযোগ থাকতে পারে। কিন্তু 46কে যদি মনে করেন মেন নাম্বারটা 46, এখান থেকে 18 বিয়োগ করেন তো আপনি। আবার এখানে যে 64 আছে, এখান থেকেও আপনি 18 বিয়োগ করে দেখেন কোনটায় ডিজিট আপনার চেঞ্জ হয়ে যায়। যেটা ডিরেক্টলি দেখে বুঝে ফেলা যায় যে 64 থেকে যখন 18 বিয়োগ করবেন তখন 46 হবে। দেখেন 64 আছে, তাহলে 64 থেকে 6টা আমাদের এখানে গেছে আর 4টা এখানে গেছে, তাহলে ডিজিটটা রিভার্স হয়েছে। তাহলে এটা আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। এটা আমাদের অরিজিনাল নাম্বার, এটা আমাদের অরিজিনাল নাম্বার, আর এটা আমাদের পরিবর্তিত নাম্বার। বুঝতে পারছি? যেমন 46 থেকে যদি 18 বিয়োগ করেন, তাহলে কত হচ্ছে, 8 হলে 28 আসতেছে, তো ডিজিটটা রিভার্স হচ্ছে। 46 থেকে 18 বিয়োগ করলে তো 64 আছে, হবে? 46 থেকে 18 বিয়োগ করলে নাম্বারটা আরো কমে যাবে, তাই না? সম্ভব না তো। তাহলে আলটিমেটলি 64 থেকে 18 বিয়োগ করলে সেটা 46 আসে। এটাকে আর একটা ভাবে করতে পারেন, শর্টকাট একটু দেখা দিচ্ছি, শর্টকাট না। প্রথম কথা হচ্ছে, আই হ্যাভ নেভার টট ইউ দ্য শর্টকাট, আমি আপনাকে কোনোদিনও শর্টকাট শেখাই নাই, আমি কনসেপ্টটা শিখেছি কিন্তু স্মার্টলি, তাই না? তো এখানে আরেকভাবে চিন্তা করা যায় যে যেহেতু দুইটা নাম্বারের সাম 10 আছে, তাহলে বলতেই পারি যে a+b = 10। এবং এই যে 18 ইজ সাবট্রাক্টেড ফ্রম দ্য নাম্বার, তো 18 ইজ সাবট্রাক্টেড মানে অরিজিনাল নাম্বারের সাথে নতুন যে নাম্বার হবে তার ডিফারেন্সটা কত, 18। ওই 18কে আমরা কি লিখতে পারি, 9 দিয়ে ভাগ করতে পারি না? কেন করতে পারি আশা করি প্রশ্ন নাই, কারণ আমি আগেই বলেছি ডিফারেন্স সবসময় 9 এর মাল্টিপল হয়। আই রিপিট, দ্য ডিফারেন্স ইজ অলওয়েজ দ্য মাল্টিপল অফ 9 এন্ড দ্য সাম ইজ অলওয়েজ মাল্টিপল অফ 11। এই ডিফারেন্সটা সবসময় 9 এর মাল্টিপল হয়। এবং মানে বিষয়টা এভাবে আসে, a9 a-b সমান কত, 18। তো যাই হোক, এগুলো অনেক আলোচনা করছি, এগুলো নিয়ে সময় নষ্ট না করি। তাহলে আলটিমেটলি কত, 2। তাহলে খেয়াল করেন, a+b = 18, এই 10, আর a-b কত, 2। তাহলে বড় নাম্বারটা খুঁজে বের করার অর্থ হচ্ছে, যেহেতু তারা সিমেট্রিক্যাল ইকুয়েশন, তাহলে দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 12কে 2 দিয়ে ভাগ করলে 6। আর ছোট নাম্বারের অর্থ হচ্ছে এই দুটাকে বিয়োগ করে, অর্থাৎ 10 2 বিয়োগ করলে 8, 8কে 2 দিয়ে ভাগ করলে 4। তাহলে একটা আছে 6 আর একটা আছে 4, তাহলে অরিজিনাল নাম্বারটা কি হবে, খেয়াল করেন। নাম্বারটা হচ্ছে দশক ঘরে 6 × 10 প্লাস এখানে কত, একক ঘরে 4। তাহলে 64 হচ্ছে আমাদের অরিজিনাল নাম্বার। এবং আপনি যদি খেয়াল করেন, 4 যদি দশকের ঘরে নিই আর ইয়া যদি এককের ঘরে নিই 6, তাহলে 46 আমাদের আহ, নতুন নাম্বার, অর্থাৎ অরিজিনাল নাম্বারটা হচ্ছে 54 আর নতুন নাম্বার আমাদের কত, 46। আর এখান থেকে এটা ডিফারেন্স কত বলেন তো, 18। বুঝছি?
তো থাক, এই টাইপের কথাবার্তা তো অনেক আলোচনা করা হয়েছে, আলহামদুলিল্লাহ। আশা করি কোনো সমস্যা থাকার কথা না, এগুলো আপনাদের কাছে ইজি হওয়ার কথা। আচ্ছা, এরপরে আমাদের স্পিড টাইম ডিস্টেন্স টপিকটা আছে, এটা চলেন শুরু করি। আচ্ছা, 10টা সেকেন্ড একটু বিরতি দেওয়ার প্রয়োজন হচ্ছে, তারপর শুরু করছেন শুরু। ওকে, স্পিড টাইম ডিস্টেন্স শুরু করছি। Two trains are moving in opposite directions at 60 km per hour and 90 km per hour. Their lengths are 1.10 kilometer and 0.9 kilometer respectively. Okay. The time taken by the slower train to cross the faster train in seconds is equal to what? চমৎকার প্রশ্ন, কিন্তু এগুলো আমরা সব করেছি। সহজ কথা হচ্ছে যে একটা ট্রেনের লেন্থ 1.10 আর একটা 0.9। তো যখন একটা ট্রেন অপর ট্রেনকে ক্রস করবে, দ্যাট মিনস দে উইল কাভার দ্য টোটাল ডিস্টেন্স অফ দেম, তাই না? তাহলে আলটিমেটলি আমরা মিটারে কনভার্ট করে নিই। একটা ট্রেন 1100 মিটার, আর একটা ট্রেন 900 মিটার। এই যে টোটাল ডিস্টেন্স ও কাভার করবে, যেহেতু তার অপোজিট ডাইরেকশনে ছিল, তাহলে 90 + 60 হবে তাদের রিলেটিভ স্পিড। এটা আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিব এবং ধরলাম এখানে 3 সেকেন্ড সময় লাগবে। তাহলে এখানে এটা ক্যালকুলেশন করলেই আপনি উত্তর পেয়ে যাবেন যে একটা ট্রেন ক্রস করতে আর একটাকে কতটুকু সময় লাগছে। তাহলে 50কে যদি ক্যান্সেল আউট করেন কত, 3। 50 দিয়ে ক্যান্সেল আউট করলে কত, 40। এরপরে 5 এটা ক্যান্সেল আউট করলে কত, 8। এটা ক্যান্সেল আউট করলে কত, 6। তাহলে কত থাকে, t is equal to 48 seconds. That means we have required 48 seconds to cross. ঠিক আছে? In a 500-meter race, the ratio of speeds two contestants, Azmol and Badal, is 3:4. Okay. If Azmol has a head start of 140 meter, then Azmol wins by what? আচ্ছা, বালামের এবং আবুলের একটা প্রশ্ন আমি ডাচ বাংলা ব্যাংকে এই টাইপের করিয়েছিলাম, দেখবেন চমৎকার একটা প্রশ্ন ছিল, রিটেন আসছিল এটা। এখানে ঘটনাটা কি হয়েছে, যে একটা 500 মিটারের রেস আমাদের হাতে আছে, একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন, হ্যাঁ। 500 মিটার একটা রেস আছে, দুইজন কন্টেস্ট্যান্ট, একজন আজমল আছে, একজন বাদল আছে, এবং তাদের স্পিডের রেশিওটা 3:4। ইফ আজমল হ্যাজ এ হেড স্টার্ট অফ 140 মিটার। এখন হেড স্টার্টটা মূলত দুই ধরনের হয়। হেড স্টার্ট মানে কি, একটু এগিয়ে থাকা। আই রিপিট, হেড স্টার্ট মানে একটু এগিয়ে থাকা বোঝায়। দুই ধরনের কি, একটা হচ্ছে ডিস্টেন্সের হেড স্টার্ট হতে পারে, এবং একটা টাইমের হেড স্টার্ট হতে পারে। সেটা কেমন, যে একজনকে আপনি ডিস্টেন্স মানে কি, এখান থেকে এতটুকু ডিস্টেন্সের হেড স্টার্ট দিলেন, আর একজনকে আপনি টাইম দিয়ে দিলেন কিছু এক্সট্রা। তো এই দুই ধরনের হতে পারে। এখন কি হয়েছে, বলা আছে আজমল হ্যাজ এ হেড স্টার্ট অফ 140 মিটার। তাহলে আজমলের কি আছে, এখান থেকে মনে করেন এটা আমাদের আজমল, এবং এই টোটাল ডিস্টেন্সটা 140 মিটার। অর্থাৎ আজমল শুরু করবে এই জায়গা থেকে, যেহেতু সে 140 মিটার হেড স্টার্ট পেয়েছে। ইনকেস এখান থেকে বাদল শুরু করবে এই জায়গা থেকে, টাইম কিন্তু তারা সেম হচ্ছে। এখন কথা হচ্ছে এখানে টাইম কোনটা কনস্ট্যান্ট, টাইম কনস্ট্যান্ট, বিকজ দে উইল টেক দ্য সেম টাইম, বাট আজমল ইজ 140 মিটার এহেড অফ বাদল, এবং তারা কিন্তু একই সময় থেকে শুরু করবে। শুরু করলে কি হয়েছে, বলা আছে ইফ আজমল হ্যাজ হেড স্টার্ট এত, আজমল উইন্স বাই, আজমল কতটুকুতে জিতবে সেটা জানতে চাইছে। অর্থাৎ আজমল কতটুকু জিতবে বলতে, আজমল যখন এই জায়গাতে পৌঁছে যাবে, উইন্স বাই অর্থাৎ এটা ফিনিশিং লাইন, আজমল যখন এখানে পৌঁছে যাবে, বাদল সে তখন ঠিক কতটুকু এখানে অতিক্রম করবে। তার মানে যতটুকু অতিক্রম করবে, বাদ বাকিটুকু ইয়াতে আপনার হচ্ছে যে আজমল জিতে যাবে। এটাই তো কথা। আবার বলছি, আজমল 140 মিটারের হেড স্টার্ট পেয়েছিল, আজমল উইন্স বাই, কোশ্চেন ইন্ডিকেট করতেছে অবশ্যই আজমল জিতবে। এখন আজমল যখন এই জায়গাতে পৌঁছে যাবে, বাদল ঠিক কতটুকু ডিস্টেন্স কভার করবে, এই বাকি পথটুকু পরিমাণেই মূলত আজমল জিতে যাবে। তো এটা আমাকে বের করতে হবে। প্রথমত কিভাবে করা যায়, অনেকভাবে চিন্তা করার সুযোগ আছে, কিন্তু আমরা যদি স্মার্টলি করতে চাই, যেহেতু আমাদের এখানে টাইমটা কনস্ট্যান্ট, আই রিপিট, দেয়ার ইজ টাইম কনস্ট্যান্ট, এন্ড টাইম কনস্ট্যান্ট থেকে আমরা স্পষ্ট বলতে পারবো স্পিড রেশিওর সাথে ডিস্টেন্সের একটা সমানুপাতিক প্রপোর্শনাল সম্পর্ক মেনটেন করে। স্পিড রেশিওটা কত, স্পিড রেশিও হচ্ছে, বল আছে 3:4। তাহলে স্পিড রেশিও যদি 3:4 হয়, ডিস্টেন্স রেশিও ডেফিনেটলি কত, 3:4। কেন? কারণ আমরা জানি স্পিডের সাথে ডিস্টেন্সের একদম সমানুপাতিক সম্পর্ক মেনটেন করে, তাই না? যেহেতু টাইমটা কনস্ট্যান্ট আছে। এখন আমরা এখানে ঘটনা কি দেখতে পাই, ঘটনা দেখতে পাই, দেখেন বাদল হাঁটতেছে, যদিও বাদলের স্পিডটা কত, 4 করে, বাদলের স্পিড 4 করে, যদিও বাদলের স্পিড বেশি এবং আজমলের স্পিড কম। যেহেতু আজমল একটা সার্টেন ডিস্টেন্স এক্সট্রা পেয়েছিল, তাকে অতটা ডিস্টেন্স কভার করা লাগছে না, বাদলের স্পিড বেশি হওয়ার পরও
আজমলই জিতে যাবে, কারণ আজমলকে কম ডিস্টেন্স কভার করতে হচ্ছে। তো এখানে এই ডিস্টেন্সটা কত বের করবো, কিভাবে করা যায়? খেয়াল করেন, টোটাল যত 500 মিটারের রেস আমাদের হাতে রয়েছে, তাহলে এটা যদি 140 মিটার হয়ে থাকে, বাদ বাকি এটা 140 থেকে উম, আপনার 500, যদি 500 থেকে 140 বাদ দিয়ে দিই, তাহলে ডেফিনেটলি এটা 360 মিটার। তাহলে যেহেতু টাইম কনস্ট্যান্ট, আমার 3 ইউনিট সময় কে নিয়েছিল? খেয়াল করেন, 3 ইউনিট কাজ ছিল, আজমলের ছিল। এই, আর বাদল কত ছিল? 4 ইউনিট। সময়ের কথা বলছি না, ডিস্টেন্সের কথা বলছি। আজমল 3 ইউনিট পরিমাণ ডিস্টেন্স কাভার করে। এখন আজমল আমাদের বাসায় যেটা 3 ইউনিট পরিমাণ ডিস্টেন্স কাভার করে, প্রশ্নের ভাষায় সেটা 360 মিটার ডিস্টেন্স কাভারের সমান। ওই সেম পরিমাণ সময়ে বাদল কাভার করে 4 ইউনিট। তাহলে বাদল কতটুকু কাভার করে? 4 ইউনিট। 3 যদি 360 হয়, অর্থাৎ 120 টাইমসের ভ্যালু দেয়, 4ও 120 টাইমসের ভ্যালু দিয়ে 480 মিটার আসবে। তাহলে খুব ক্লিয়ারলি বলা যায় যে যে সময়তে আমাদের আজমল 360 মিটার ডিস্টেন্স কাভার করে, ওই সময়তে বাদল মূলত 480 মিটার ডিস্টেন্স কাভার করে। তাহলে আলটিমেটলি দেখা যায় বাদল এই জায়গাতে বসে যায়। তাহলে এই পথটুকু মূলত আমাদের কত, সেটা বের করতে হবে। তাহলে টোটাল ডিস্টেন্স 500, আর এখান থেকে বাদল কাভার করে 480, দ্যাট মিনস 20 মিটার পিছনে ছিল বাদল। তাহলে আজমল উইন্স বাই 20 মিটার। আই রিপিট, আজমল উইন্স বাই 20 মিটার। তো এটা স্মার্টলি একটা থিঙ্কিং। আশা করি এটা বুঝতে কারোর কোনো সমস্যা নাই। আমি যেহেতু এটা রেসের একটা ম্যাথ, স্পিড টাইম ডিস্টেন্সের একটা স্পেশাল কেস, এইটা হচ্ছে রেস। স্পেড টাইম ডিস্টেন্সের কয়েকটা স্পেশাল কেস হয়, একটা হচ্ছে রেস, আর একটা হচ্ছে সার্কুলার ট্রাক, এবং আরো কয়েকটা কেস আছে। তবে আমাদের দেশে সাধারণত এই রেস আর ট্রাক দিয়ে প্রশ্ন করা হয়। খেয়াল করেন, ওই সময়ে বাদল কতটুকু? 500 মিটারের রেস ছিল, 140 তো অলরেডি হেড আছে। তাহলে ওই সময়ে আজমল কাভার করছে 360 মিটার। তাহলে 4 ইউনিট ডিস্টেন্স কাভার করছে বাদল। বাদল কতটুকু কাভার করবে? 480 মিটার। তাহলে টোটাল রেস কতটুকু? 500। বাদল গেছে কতটুকু? এখানে 480 মিটার। আর এখানে কতটুকু? 500 মিটার। এখানে কে গেছে? আজমল গেছে। তাহলে আজমল দেখা যাচ্ছে 20 মিটারের মতো ফিনিশিং লাইনে পৌঁছানোর সময় আহ, মানে 20 মিটার জিতছে। বুঝছেন ঘটনাটা? সিম্পলি আজমল উইন্স বাই 20 মিটার। এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। তাহলে আমরা কি করলাম? স্পিড রেশিওর সাথে ডিস্টেন্সের একটা সম্পর্ক করে আমরা খুব দ্রুত এটা করতে পারি। আশা করি কোনো সমস্যা নাই। বাট এটা দেখবেন বইতে বা আহ, অনেক জায়গায় এটা এক্স ওয়াই জেড ধরে কত কিছু করছে, বাট কনসেপ্ট বুঝলে এটা খুব দ্রুত করতে পারবো। আমাদের এক্সাম্পল থিঙ্কিংই হবে আমরা কিভাবে এটাকে খুব দ্রুত করতে পারি ইনশাআল্লাহ। পরের প্রশ্ন, Bridgeport is 924 miles from Danville. The distance between Danville to Copper Town is three-fourths of the distance from Bridgeport to Danville. How many miles is from Bridgeport to Copper Town? আচ্ছা, এটা আসলে অত কাহিনী কিছু না, যদিও প্রশ্নে ত্রুটি আছে কিছুটা। ত্রুটিটা আমি নাই বলি, কারণ ডিরেকশনটা মেনশন নাই। তবে আমরা যদি করতে চাই, করা যাবে। তবে প্রশ্ন ত্রুটিযুক্ত। খেয়াল করেন, প্রথম কথা হচ্ছে ব্রিজপোর্ট থেকে ড্যানভিল কতটুকু? আমাদের 924। এবং ড্যানভিল থেকে কপার টাউন যদি খেয়াল করি, ড্যানভিল থেকে কপার টাউন যদি খেয়াল করি, ব্রিজ টাউন থেকে ড্যানভিল যতটুকু ছিল তার 3/4, মানে একটু কম, তার 3/4 পরিমাণ ডিস্টেন্স আমাদের এটা। তাহলে ক্যান্সেল আউট করতে চাই, 4 দেখা হবে না, 4 দিয়ে 4 কত? 92, 231। তার মানে আলটিমেটলি 3 × 6 693। তাহলে দেখা যাবে 693 কিলোমিটার। এখন জানতে চাওয়া হয়েছে হাউ মেনি মাইলস ইট ফ্রম ব্রিজপোর্ট টু কপারটন। তাহলে ব্রিজপোর্ট থেকে কপারটন ডিস্টেন্সটা কত? তাহলে এই টোটাল ডিস্টেন্স অর্থ হচ্ছে 924 প্লাস 693। তাহলে আমাদের আমরা টোটাল ক্যালকুলেশন করবো না, আমরা দেখবো 3 আর 4 যোগ করলে কত? 7। ইউনিট ডিজিট 7 কোথায় আছে? এই যেটাতে আছে, এটাই উত্তর। তবে নান অফ দিস থাকা একটু রিস্ক হয়ে যায়। তো এটা দেখলে বোঝা যায় 6 না কত, 1500, 1617 আসবে। তাহলে আলটিমেটলি এটা আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট ওয়ান, হাউ মাইলস ক্যান এ মোটরসাইকেল ট্রাভেল ফ্রম 8:25 টু 9:55 AM at the speed of 80 miles per hour? সহজ কথা, 8টা 25 থেকে 9টা 55 আপনি কতটুকু ডিস্টেন্স কাভার করবেন? টু কাভার দ্য ডিস্টেন্স ইউ হ্যাভ রিকোয়ার্ড দ্য টাইম অ্যান্ড স্পিড, and the time is 8টা 25 থেকে 9টা 55, মানে 1.5 ঘন্টা সময় আছে। and at that 1.5 hour you will travel it at 80 কিলোমিটার per hour, so that means you will cover 120 miles. আমাদের রিকোয়ার্ড আনসার হচ্ছে এটা। ওকে, আলহামদুলিল্লাহ। A 55-meter long train passes a 220-meter long railway station in 10 seconds. How many seconds will it take to pass another train 110 meter long? আচ্ছা, এটা যেহেতু দুই ক্ষেত্রে ট্রেনটা থাকতেছেই, আমরা খুব সহজে বলতে পারি না যে ট্রেনের লেন্থ আমাদের 55 মিটার আর রেলওয়ে স্টেশন আমাদের 220 মিটার, তাহলে মোট হচ্ছে 275 মিটার। আমরা বলতে পারি যে এই যে 275 মিটার, এটা কাভার করতে আপনার সময় লাগে 10 সেকেন্ড। এখন হাউ মেনি সেকেন্ডস উইল ইট টেক টু পাস আনাদার ট্রেন
110 মিটারের একটা ট্রেন কভার করতে এখন প্ল্যাটফর্ম এবং নিচের দৈর্ঘ্য অতিক্রম কত, 275 ছিল। এখন আপনি নিজের দৈর্ঘ্য এবং আর একটা ট্রেনকে, তাহলে মোট কত, মোট 165 মিটার অতিক্রম করতে কতটুকু সময় লাগে। অনেকভাবেই চিন্তা করতে পারেন, বাট আই হ্যাভ মেনশনড ইট আর্লিয়ার টু ইউ যে আমি শুধু এখান থেকে বেস্ট একটা অ্যাপ্রোচ দেখিয়ে যাবো, 2 3 4 4টা অ্যাপ্রোচ আপাতত না দেখাই। তো 275 মিটার অতিক্রম করতে আপনার 10 সেকেন্ড লাগছে। 165 অতিক্রম করতে কি কত সময় লাগবে সেটা না। তো এভাবেও চিন্তা করা যায়। খেয়াল করেন 275-এর মোটামুটি অর্ধেকের কাছাকাছি একটা ভালো, তাহলে এটা যদি 10 সেকেন্ড লাগে, এটা 5-এর কাছাকাছি একটা ভ্যালু আসা উচিত। তো অন্তত 2.5 সেকেন্ড তো লাগবে না। 275 মিটার অতিক্রম করতে যদি 10 লাগে, 165 অতিক্রম করতে তো আড়াই লাগবে না, তখন তো লাগার কথা না, তাই না? আবার আহ, 4 সেকেন্ডও তো লাগবে না, কারণ 275 ডিরেক্ট অর্ধেকের বিষয় তো না। এটা 6 সেকেন্ডের কাছাকাছি যাবে, কারণ খেয়াল করেন 250 মানে 300 কে অর্ধেক করলে কত হয়, 150 হয়। 300 মিটার যদি হইতো, 300 কে অর্ধেক করলে 150 হয়। 300 মিটার সাপোজ 10 সেকেন্ড লাগতেছে, 150 মিটার জন্য কি 5 সেকেন্ড লাগতো, চিন্তা করতাম। তো এইটা 5 সেকেন্ডের একটু বেশি হবে। তো এটা এত ঝামেলা না করে আমরা ক্যালকুলেশনও করতে পারি। উম, যদি কনফিউশন লাগে, এটাকে 165 নিচে মধ্যে 275, 5 সেকেন্ডের একটু বেশি হবে। 5 দিয়ে ক্যান্সেল করি, 5 দিয়ে ক্যান্সেল করলে কত, 55 আসে, তাই না? আর 5 দিয়ে ক্যান্সেল করলে এটা 2, আর এটা ক্যান্সেল করলে কত, 3। তাই দেখা যায় উই হ্যাভ রিকোয়ার্ড 6 সেকেন্ড টু ক্রস অ্যানাদার ট্রেন দ্যাট ইজ 110 মিটার লং। মানে এটাকে তুলনা করে করতে পারবেন, আমি অনেক তুলনা করে আপনাদের শিখিয়েছি এটাকে। Alhamdulillah, a car travels 330 miles in 6 hours, while the return trip takes 5 hours. What is the average speed? Miles per hour, এটা কিছু না, miles per hour for the entire trip. তো আমরা জানি average speed is absolutely total distance divided by total time. আমরা, আপনাদের মনে আসতে পারে এখানে হারমোনিক মিনের কনসেপ্ট অ্যাপ্লাই করবো average স্পিডের জন্য। শিখিয়েছি না হারমোনিক মিনের কনসেপ্টটা? এখন হারমোনিক মিন কেন করবেন? এখানে তো আপনার স্পিডটা দেওয়া নাই, স্পিড দেওয়া থাকলে না আপনি হারমোনিক করতে পারতেন। তো যেহেতু স্পিড দেওয়া নাই, সো হারমোনিক মেনে করার কোনো কনসেপ্ট নাই। আমরা টোটাল ডিস্টেন্স বা টোটাল টাইমের যে কনসেপ্ট সেটা অ্যাপ্লাই করবো। তাহলে আমাদের যেতে 330 এবং আসতে 330, অর্থাৎ এই পরিমাণ টোটাল ডিস্টেন্স কভার করছি। কতটুকু সময় লাগছে? যাওয়ার সময় 5, আসার সময়, সরি, যাওয়ার সময় 6, আসার সময় 5, মোট 11 ঘন্টা। তাহলে এটা খেয়াল করেন, 3 × 11 = 33। তাহলে অ্যাভারেজ স্পিড আমাদের 60 মাইল পার আওয়ার ছিল। তাহলে এটা প্রশ্নের উত্তর, 60 মাইল পার আওয়ার। আশা করি কোনো সমস্যা নাই, থাকার কথা না। A man can row downstream at 10 kilometer per hour and upstream at 5 kilometer per hour. The man's rowing is straight in still water is what? সহজ কথা হচ্ছে, ডাউন স্ট্রিমের অর্থ হচ্ছে একদম স্রোতের সাথে, সেটা হচ্ছে 10। এবং আপ স্ট্রিমের কথা হচ্ছে স্রোতের বিপরীত দিকে, সেটা হচ্ছে 5। কি চাচ্ছি? ইউ বলতে আপনি এটা ম্যান ধরতে পারেন, এটা স্ট্রিম এর এস ধরতে পারেন, এটা ম্যান, এটা স্ট্রিমের কত, এস। তো এখান থেকে আমরা কি চাচ্ছি, যদি ম্যানের স্পিডটা বের করতে চাই, তাহলে এই দুটাকে যোগ করে 2 দিয়ে ভাগ, সিমেট্রিক্যাল ইকুয়েশন যেহেতু। তাহলে 10 আর 5 15, 15কে 2 দিয়ে ভাগ করলে 7.5 কিলোমিটার পার এখান থেকে আওয়ার। সো দ্য রিকোয়ার্ড স্পিড ইজ 7.5 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, এরপরে আমাদের টপিক আছে ইকুয়েশন এন্ড ফ্রাকশন। এটা আপাতত রাখছি, আগামী ক্লাসে ইনশাল্লাহ এই জায়গা থেকে আমরা শুরু করব। অনেকগুলো টপিক এখনো আছে। তো আজকের ক্লাস এই পর্যন্তই থাক। যদি কারোর কোথাও কোনো বুঝতে সমস্যা হয়, অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আই উইল ট্রাই টু এক্সপ্লেন দ্যাট। আর ব্যাচ নিয়ে বলি, একটা রিটেন পূর্ণাঙ্গ ব্যাচ আসতেছে ইনশাল্লাহ এই মাসে। তো রিটেন মানে একদমই রিটেন। আমি সাধারণত বছরে একটা মাত্র ব্যাচ করাই। এবছর আর কোনো প্রিলি ব্যাচ থাকবে না। হ্যাঁ, এবছরে কোনো প্রিলি ব্যাচ আসবে না, কারণ আমি যে প্রিলি ব্যাচটা করিয়েছি তা মোটামুটি দেশের প্রেক্ষাপটে সবগুলো চাকরির পরীক্ষার জন্য কাভারেবল, এবং হিউজ আলোচনা ওখানে করা আছে। প্রিলি ব্যাচে জুলাই মাসের আগে আপাতত আনবো না, কারণ ওখানে আমি প্রত্যেকটা পিডিএফ এ জেনারেল ডিসকাশন আলোচনা করেছি। পেট্রো বাংলা সেকশন ছিল, ঢাকা ইউনিভার্সিটির এমবিএ টেস্টেড অ্যাডমিশন এর কোয়েশ্চেন ছিল, রিসেন্ট সেকশন ছিল, এরপরে রিটার্ন সেকশন ছিল। আর সর্বদা এখানে মূলত 24 ঘন্টা মেসেঞ্জার সাপোর্ট ছিল। অর্থাৎ আপনার যে কোনো ম্যাথে যদি সমস্যা হয়, সেটা প্রিলি হোক, রিটেন, এই ব্যাচের হতে পারে বা ব্যাচের বাইরে হতে পারে, হোয়াট এভার ইট ইজ, যাই হোক না কেন, সেখানে দেখা যাচ্ছে গ্রুপে অনেকে আছে। তো আপনি প্রশ্ন দেওয়ার সাথে সাথে অনেকেই এটা এক্সপ্লেন করতে শুরু করেন। আর তার এক্সপ্লেন না করলেও সাধারণত আমি একটা নির্দিষ্ট সময় বসি আর কি। অর্থাৎ আপনি যদি ম্যাথের কোনো সমস্যা নিজের কাছে না রাখতে চান, তাহলে সেটা থাকবে না আপনার কাছে। আপনি এখান থেকে দেশের প্রেক্ষাপটে যতগুলো চাকরির পরীক্ষা হয়, আমার এরকম কোনো ব্যাচ নাই যে 22 সাল ভিত্তিক ব্যাংকের জন্য, 23 সাল ভিত্তিক ব্যাংকের জন্য, একটা পেট্রো বাংলার জন্য, না। আমি একটা ব্যাচ পড়িয়ে থাকি, একটা আলহামদুলিল্লাহ ইনাফ। এবং এখান থেকে আপনি একটা স্মার্ট প্রিপারেশন অবশ্যই পাবে হওয়ার একটা, অর্থাৎ
চাকরির পরীক্ষা দিতে গেলে আমাদের এক্সাম হল থিঙ্কিং স্টাইল আমাদের কি হওয়া উচিত সেটা নিয়ে আমি কিন্তু এই 8-10 টোটাল মাস মিলে আমার এখানে আলোচনা করা হয়েছে। তো এখানে অলরেডি 122টা ক্লাস হয়ে গেছে, কোর্সটা অলমোস্ট শেষ। অলমোস্ট শেষ মানে শেষই বলতে পারেন, 14 রেকর্ড। তো কেউ যদি প্রিপারেশন নিতে চান, অবশ্যই 122টা ক্লাস থেকে নিতে পারবেন, কোনো সন্দেহ নাই। গ্রুপে পিডিএফ সব আপলোড করা আছে, ক্লাসও আপলোড করা আছে, সবগুলো লাইভ টাইম থাকবে, এতে কোনো সন্দেহ নাই। এবং মেসেঞ্জার সাপোর্ট গ্রুপটাও লাইভ টাইম থাকবে, এবং আমি সবসময় আপনাদের সাথে আছি, অর্থাৎ মেসেঞ্জার সাপোর্ট গ্রুপে। এটা হচ্ছে প্রিলিবাসের কথা বলছি, এটা হচ্ছে প্রিলিবাসের কথা বলছি, ঠিক আছে? এবং এই প্রিলিবাসে যেহেতু রিটেন সেকশন আছে, প্রত্যেকটা চ্যাপ্টারে আপ 50%-এর মতো একটা রিটেন জায়গাও আপনার তৈরি হয়ে যাবে। তো এটা হচ্ছে কথা। আহ, এবং আপনি আমার ব্যাচে অ্যাডমিট হয়েছে এরকম যে কোনো কারো সাথে আন্তরিকতা সম্পর্কে জিজ্ঞেস করতে পারেন। এটা 100 আউট অফ 100ই পাবেন, এটা তো আমার বিশ্বাস আর কি। যেহেতু একটা মাত্র ব্যাচ থাকে সারা বছর, এবং আর কোনো ব্যাচ থাকে না। তো এটা আমাদের প্রিলিমিনারি সম্পর্কে তথ্য গেল। কোর্স ফি কত? কোর্স ফি 1450 টাকা ছিল, সেখান থেকে এটা কমিয়ে 1250 টাকা হয়েছে, এবং দ্যাটস অ্যাবসলিউটলি ফিক্সড। এটা একদমই ফিক্সড, মানে নট নড়াচড়া না আর কি। আর এই মাসে ইনশাল্লাহ একটা রিটেন ব্যাচ শুরু হতে যাচ্ছে। তো রিটেন ব্যাচ সম্পর্কে আমি গ্রুপে ম্যাথ এক্সপ্রেস বা আব্দুল সালাম গ্রুপে জানিয়ে দিব। কারো কোনো প্রশ্ন থাকলে ওখানে করবেন। কোর্স ফি এখনো নির্ধারণ করতে পারি নাই, বাট অ্যারাউন্ড এটার পাশাপাশি হবে, তো এটা থেকে একটু হালকা বেশি হতে পারে। একদম পূর্ণাঙ্গ একটা রিটেন ব্যাচ আসতেছে। আর কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে এই নম্বরে কল করতে পারেন যদি কোনো কিছু জানার থাকে। হ্যাঁ, 01540 068363। আর মেসেঞ্জার গ্রুপ কি বলে, ফেসবুক গ্রুপ হচ্ছে ম্যাথ এক্সপ্রেস বাই আব্দুল সালাম। এতটুকু বলা যায়, আপনি ম্যাথটা ফিল করতে পারবেন। ম্যাথকে ফিল করানোর দায়িত্ব আলহামদুলিল্লাহ আমার। তো ঠিক আছে, ক্লাসটা এখানে শেষ করলাম, সবাই ভালো থাকেন। নেক্সট আর একটা ক্লাস ইনশাল্লাহ শুরু করবো।